টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আতঙ্কিত না হয়ে বন্যা মোকাবেলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 0.79 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অমলশীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার প্রায় 123 সেন্টিমিটার উপরে, আর লোবাছড়ার পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপরে এবং কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমা থেকে প্রায় 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি অনেক এলাকায় ঝুঁকি তৈরি করেছে। এসব এলাকায় বাঁধ ভাঙার শঙ্কা রয়েছে। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, রক্তি, জাদুকাটা সহ সব নদ নদীর পানি বাড়ছে। সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর সহ একাধিক স্থানে বাঁধ ভেঙে হাওরে প্রবেশ করেছে পাহাড়ি ঢলের পানি। আগামী 48 ঘন্টায় এ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জে এবং এর উজানে মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত আছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এটা আশা করি আগামী 24 ঘন্টার ভিতরে হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। ইতিমধ্যে আমাদের ভারত প্রকাশন এবং অর্নিং সেন্টার যেটা ডিক্লেয়ার করেছে যে সুনামগঞ্জ সহ সিলেটের কিছু জেলায় বন্যা ঝুঁকিতে রয়েছে। আমরা এটা অবজার্ভ করছি, যদি ওই বন্যা পরিস্থিতি তৈরি হয় সেটাই আমরা সঠিক অবগত করবো। রবিবার ভোর থেকে মৌলভীবাজার জেলা সদর সহ 7 উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এছাড়া বড়লেখা ও জুড়ি উপজেলার নিচু এলাকায় সড়ক ও ঘরবাড়িতে পানি ওঠায় বিপাকে সেখানকার বাসিন্দারা। অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমোর, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে। রবিবার ভোর পর্যন্ত টানা বর্ষণে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক, আবাসিক এলাকা, কাঁচা বাজার, দোকানপাট ও ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান। শিক্ষার্থী ও চাকরিজীবী সহ কর্মজীবী নানা শ্রেণী পেশার মানুষ এতে দুর্ভোগে পড়েছেন। এদিকে উপকূলের পটুয়াখালীর রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দরে রবিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। হাসিবা আলী বর্ণা, ৭১। মেঘালয়ের ভারী বৃষ্টিতে নাকাল সিলেটের জনপদ। অতিরিক্ত বৃষ্টির কারণে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা, কুশিয়ারা ও লোভা নদীর পানি। এতে সিলেটের গোয়াইনঘাট, জাফলং, ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট, জকিগঞ্জের নিচু এলাকা প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। রবিবার সিলেটে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে 404 মিলিমিটার। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। উজানের ঢল ও মেঘালয়ের টানা বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা এবং লুহা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এখনও ঘন মেঘের দেখা মিলছে মেঘালয়ের পাহাড়গুলিতে। নদীর পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে সিলেটের গোয়াইনঘাট, জাফলং, ফেঞ্চুগঞ্জ ও কানাইঘাট, জকিগঞ্জের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে মানুষের মধ্যে দেখা দিয়েছে ভয়াবহ ভোগান্তি। এই রোড দিয়ে অনেক মানুষের যাতায়াত, পাশাপাশি স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থী অনেকগুলো আসা যাওয়া করে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের এই রাস্তাটা অনেক নিচু করে দেওয়ার জন্য কারণে আজকে আমাদের ভোগান্তি। আশেপাশে মানুষের খুব কষ্ট হচ্ছে, নৌকা দিয়ে আসা যাওয়া যাতায়াত করতেছে। হুয়াউড়া গ্রাম আছে, এরপরে আপনার গহরা আছে, এগুলা তো আপনার বাড়িঘর যা আছে সব তো ডুবানো। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতোমধ্যে 3টি নদীর পানি বিপদসীমা ক্রস করেছে। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার প্রায় 123 সেন্টিমিটার উপরে, আর লোবাছড়ার পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপরে এবং কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমা থেকে প্রায় 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় গোয়াইনঘাট, জাফলং সড়কের বেশ কয়েক জায়গা তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। দর্শক, সিলেটের বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, সিলেটের আবহাওয়া পরিস্থিতি আজ কেমন দেখছেন? নদ নদীর পানির অবস্থা কেমন, পানি বেড়েছে কিনা এবং আবহাওয়া বিভাগ কি বলছে?
ধন্যবাদ আপনাকে। টানা 4 দিন বৃষ্টির পর গতকাল রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত সিলেটে বৃষ্টি না হওয়ায় স্বস্তিতে ফিরেছেন নগরবাসী এবং সিলেট নগরী যে বাসাবাড়ি দোকানপাটে পানি ঢুকেছিল তা আস্তে আস্তে নামতে শুরু করেছে। এবং আমি আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি যে সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাট এবং গোয়াইনঘাটে যে গ্রামীণ রাস্তা ছিল সেই রাস্তাগুলো উজান থেকে আসা পানিতে ডুবিয়ে যায়। এবং আমরা কথা বলেছি কানাইঘাটের নির্বাহী অফিসারের সাথে, তিনি জানিয়েছেন যে গতকাল রাতে আমাদেরকে জানিয়েছেন যে সুরমা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি থাকলেও এখনো কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি। এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। যদি সেই স্বল্পমেয়াদী বন্যা হয় তাহলে সিলেটবাসী চরম দুর্ভোগ পড়বেন, কারণ সামনে ঈদুল আজহা, কোরবানির মৌসুম, ঈদ আনন্দ সব মিলিয়ে মানুষ একটু ভোগান্তিতে পড়বে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করেছিলাম, তারা জানিয়েছেন যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেই সব এলাকায় আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে নগরবাসীর সুবিধার জন্য। সিলেট অঞ্চলের যেমন সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট এলাকার কিছু গ্রামীণ রাস্তাগুলো এখনও পানির নিচে আছে এবং আস্তে আস্তে পানি গতকালকে দুপুর থেকে বৃষ্টি না হয় অনেকটা কিছু পানি কমেছে। এবং এখনও তবে আমরা সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জৈন্তাপুর উপজেলা বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেছেন এবং বন্যার জন্য আশ্রয় কেন্দ্র, শুকনো খাবারের প্রস্তুত রাখা হয়েছে। বলা চলে সিলেটে স্বল্পমেয়াদী যে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে সেই জন্য সিলেটের জেলা প্রশাসন সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সিলেট নগরীর যে জলাবদ্ধতা সেই বিষয়টি সিলেট সিটি কর্পোরেশন কাজ করছে। আসলে সিলেটের আসাম মেঘালয় যে এলাকা আছে সীমান্তবর্তী এলাকা, এই জায়গাতে আসলে প্রচুর বৃষ্টি হয় আর বৃষ্টির কারণে সিলেটে উজান থেকে নেমে আসা পানি সিলেটে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এই পানি আস্তে আস্তে সুনামগঞ্জের দিকে চলে যায় এবং এই কারণে সুনামগঞ্জের দিকে চলে যায় এবং যদি সুনামগঞ্জে পানি বেশি বাড়তে থাকে তাইলে সিলেট নগরীতে আবার জলাবদ্ধতা সৃষ্টি হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, এই মুহূর্তে হবিগঞ্জের আজকের আবহাওয়ার পরিস্থিতির খবর নিতে আমরা সরাসরি চলে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, আজ কি সেখানে বৃষ্টি হচ্ছে কিনা, আবহাওয়া কেমন রয়েছে, এছাড়া বন্যার সংখ্যা নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন। ধন্যবাদ তিশা। আসলে হবিগঞ্জে গতকাল রাত 12টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, যদিও সকালবেলা খুব একটি বৃষ্টি এখন পর্যন্ত আসেনি, তবে মেঘলা আকাশ আছে। আর ইতিমধ্যে কিন্তু হবিগঞ্জের যে শুনতে পাচ্ছি আমরা। খোয়াই নদীর পানি আছে, সেই খোয়াই নদীর পানি হবিগঞ্জের বাল্লা সীমান্তে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জের মাসুলিয়া পয়েন্টে বিপদ সীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা কালনি যে নদীটি রয়েছে সেটি বিপদ সীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এখন পর্যন্ত যে হবিগঞ্জে যে হাওরগুলো রয়েছে সেই হাওরগুলো কিন্তু পানি এখনও স্থিতিশীল রয়েছে এবং আমার পেছনে যদি আমি একটু দেখাই, হবিগঞ্জে যে খোয়াই নদী রয়েছে সেই খোয়াই নদীর পানি কিন্তু তীব্র গতিতে পানি নিচের দিকে নামছে এবং ভারতের ত্রিপুরা রাজ্যে যদি বৃষ্টি কম হয় তাহলে কিন্তু হবিগঞ্জের
এই খোয়াই নদীর যে পানি আছে সেই পানি আশা করা যাচ্ছে যে আজকেই বিপদসীমার নিচে নেমে যাবে। এখন পর্যন্ত যে আবহাওয়া অফিস বলছে যে হয়তো থেমে থেমে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতে পারে, তবে ভারী বৃষ্টি হওয়ার এখন পর্যন্ত হবিগঞ্জে আপাতত সম্ভাবনা নেই। তবে হবিগঞ্জে যে খোয়াই নদীর বাঁধ রয়েছে সেই বাঁধের হবিগঞ্জের যে পূর্ব ভাদুই এলাকা সেখানে বাঁধে ধস নেমেছে, কারণ এই বাঁধের এইখানে বেশ কিছুদিন পূর্বে সেখানে বাঁধ নির্মাণ করা হয়। নির্মাণ করার পরও সেখানে কিন্তু কয়েকদিন পরপরই বাঁধ ধসে পড়ে, অর্থাৎ এখানে স্থায়ী সমাধানও চাচ্ছেন এলাকাবাসী। এখন পর্যন্ত যে হবিগঞ্জের যে সার্বিক পরিস্থিতি যদি আপনাকে একটু বলি, যে হবিগঞ্জের সার্বিক পরিস্থিতির দিক দিয়ে কার্লি কুশিয়ারা নদীর পানিটা শুধু বিশেষ করে বেশি বাড়ছে, এবং হবিগঞ্জে খোয়াই নদীর পানি যদি ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি কম হয় তাহলে। দর্শক, সিলেট ও হবিগঞ্জ থেকে আজকের আবহাওয়ার খবর জানছিলাম আমাদের সহকর্মী মুহিত দিদার এবং শাকিল চৌধুরীর কাছ থেকে। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন জানায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষেত সহ ডুবে গেছে বহু রাস্তাঘাট, মৎস্য খামার। উপজেলার উত্তর প্রান্তে হালদা নদীর নারায়ণহাট পয়েন্টে 20 সেন্টিমিটার ও এনায়েতহাট পয়েন্টে 30 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায়। ময়মনসিংহে ভারী বৃষ্টিতে নগরীর বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে। এতে নোংরা ও ময়লা পানি বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ায় চরম দুর্ভোগে আছে নগরবাসী। নগরবাসীর অভিযোগ, সিটি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই এই ভোগান্তি। এদিকে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ময়মনসিংহ নগরীতে। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নোংরা ও ময়লাযুক্ত পানিতে সয়লাব পুরো ময়মনসিংহ নগরী। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নগরীতে 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, আর এতেই ভরে যায় নগরীর খাল ও ড্রেন। সহজে এই পানি না নামায় নগরীর ডিবি রোড, সেহেরা মুন্সিবাড়ি, ব্রাহ্মপল্লী, চামড়াগোদাম, চরপাড়া, নওমহল, শানকিপাড়া ও আউটার স্টেডিয়াম সহ নগরীর লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বৃষ্টি কিন্তু অল্প সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাটে পানির একদম বন্যা বসে যায়, খুবই বাজে অবস্থা। আমাদের গাড়ির উপরে পানি আছিল, অনেক গাড়ি নষ্ট হয়েছে, টাইনা নিয়ে যাইতেছে। এমন পানি বাসার সামনে থেকে রাস্তা পুরাটাই পানি, একদম বন্যা হয়ে গেছে, পুরা শহরে ডুবে গেছে। অনেক ভোগান্তি হচ্ছে, আমরা প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, কোন জায়গায় গাড়ি চলতেছে না। নগরবাসীর অভিযোগ, সিটি কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনার কারণেই প্রতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। খাল ও ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টি হলেই ময়লাযুক্ত নোংরা পানি ঢুকে পড়ছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। পানি এখনো সরতেছে না, কারণ সেই সরার যে রাস্তা ছিল, যে ড্রেন ছিল, ওই ড্রেনগুলো সংস্কার ঠিক মতো করতে পারে না। সিটি কর্পোরেশনে যারা কাজ করে, ড্রেনের কাজ করে, বিশেষ করে তাদের এটা খুব কড়াভাবে নজর দিতে হবে। সিটি কর্পোরেশনের পানি নগর পরিকল্পনা আছে না, নগর পরিকল্পনা কই, তাদের কাজ কি? ময়মনসিংহের নাগরিক নেতৃবৃন্দ জানান, নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল খননের চলমান প্রকল্পে 600 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকা খরচ করা হয়েছে। এরই মধ্যে এর আগেও 100 কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। পরিকল্পনা না থাকলে অর্থ কিছু পাইলো আর সেই কাজটা করে অর্থলার সমস্যা আত্মসাৎ করলো বা কাজটা করলো, এইটা কিন্তু সমাধানের না। এদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, জলাবদ্ধতা ও দুর্ভোগ কমাতে কাজ করছে সিটি কর্মচারীরা। ড্রেনে তো পানি যাচ্ছে এবং এত বৃষ্টি হয়েছে যে একদম খালগুলো কিন্তু পরিপূর্ণ হয়ে কিন্তু পানি নামছে। যদিও এর আগে ময়মনসিংহ সিটির প্রশাসক ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জানিয়েছিলেন, আগামী বর্ষায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হবে না। অনেক সময় অনেক কিছু প্রাকৃতিক দুর্যোগ এমন হয় যে হয়তো দেখা যাচ্ছে আগাম বর্ষা বা বর্ষা হয়, তখন সেক্ষেত্রে হয়তো টাইম লাইনটা একটু প্রবলেম হতে পারে। তবে আমরা আশা করি এই ওয়াটার লগিংটা অনেকটা কমে আসবে। জলাবদ্ধতা দূরীকরণে 600 কোটি টাকার চলমান প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী কতটা সুফল পাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনে। শারমিন স্বপ্না, ৭১।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, কোন এলাকার মানুষ বেশি দুর্ভোগে রয়েছেন? প্রতিবেদন থেকে যেমনটি শুনছিলাম, নগরবাসী বলছেন অব্যবস্থাপনার কথা। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এ নিয়ে কি বলছে? সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে 600 কোটি টাকার সর্বশেষ যে প্রকল্প কাজ চলছে, এই প্রকল্পের কাজ পুরোদমে সম্পন্ন হলে নগরবাসীকে আর ভোগান্তি পোহাতে হবে না। এরকম কথা কিন্তু এর আগেও বলা হয়েছিল, যখন অন্য একটি প্রকল্পের কাজ চলছিল, যেটি বলছিলাম যে 100 কোটি টাকা বেশি খরচ হয়েছে, তখনও কিন্তু বলা হয়েছিল যে এই সমস্যা থাকবে না। কিন্তু তারপরেও আমরা দেখছি যে এই সমস্যার আসলে সুফল তেমন একটি নগরবাসী পায়নি। শহরের মাঝখান দিয়ে যে রেল লাইন চলে গিয়েছে, সেটি যেটি উত্তর এবং পূর্বাংশের পানি ব্রহ্মপুত্র নদীতে ফেলা, ওই এলাকার মানুষ কিছুটা সুফল পেলেও রেল লাইনের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে বলবো কৃষ্ণপুর, বলাসপুর, মিশন রোড, চরপাড়া, মাছকান্দা, আকুয়া এলাকা এবং কলেজ রোড, শান্তিপাড়া, আউটার স্টেডিয়াম, এই সমস্ত এলাকার মানুষজন কিন্তু এখনো দুর্ভোগের মধ্যে আছেন। এই মুহূর্তে বৃষ্টি নেই, বৃষ্টি পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, কিন্তু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের যে নিম্ন অঞ্চল, সেই এলাকা মানুষজনের এখনো অনেকে পানি সরেনি। সেই কারণে তারা অনেকটা দুর্ভোগের মধ্যে আছেন। অনেকে বাসা বাড়ির ভেতরে ময়লাযুক্ত নোংরা পানি ঢুকে পড়ায় তাদের আসবাবপত্র নষ্ট হয়েছে। বিশেষ করে রান্নাঘরে অনেকের এই যে নোংরা পানি ঢুকায় তারা অবর্ণনীয় একটি দুর্ভোগের মধ্যে পড়েছেন। হঠাৎ করে এই বৃষ্টির কারণে আমরা যেটি দেখেছি যে অনেক রোগী নিয়ে অনেকে যারা এসেছেন, যারা গন্তব্যে পৌঁছাতে পারেননি, এবং এই সুযোগে যে গণপরিবহন রয়েছে, সিএনজি, ব্যাটারি চালিত অটো রিক্সা, তারা এক লাফে কয়েক গুণ তারা ভাড়া বাড়িয়ে দিয়ে সেই কারণে মানুষকে গন্তব্যে পৌঁছতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে। তো যেটি নগরবাসী এবং নাগরিক নেতৃবৃন্দ বলছেন যে একটি অব্যবস্থাপনার কথা, যে সিটি কর্পোরেশন যদি পরিকল্পিতভাবে নগরের উন্নয়ন, যে ড্রেনেজ ব্যবস্থা যেটি রয়েছে এবং যে খালগুলো রয়েছে যেটি নদীতে নেমে গিয়েছে, সেটি যদি নিয়মিত পরিষ্কার করা হতো, তাহলে হয়তো এই সমস্যায় পড়তে হতো না। এবং আপনি দেখেছেন যে গতকাল 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তা এরই মধ্যে কিন্তু নগরীর বেশিরভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। যদি এই বৃষ্টি আগামী সামনে আরো বর্ষা রয়েছে, যদি আরো ভারী বর্ষণ হয়, তাহলে এই ভোগান্তি আরো মাত্রা বাড়িয়ে তুলবে এবং নগরবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পাওয়াতে হবে। আমরা দেখেছি যে এখনো যে কাজ চলছে, সেটি অনেক জায়গায় কাটাছেঁড়া করে রাখা হয়েছে, অনেক জায়গায় ফেলে কাজ সম্পন্ন করা হয়নি, কাজ ফেলে রাখা হয়েছে, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়া কিন্তু এইরকম একটি ভোগান্তি শিকার হচ্ছে নগরবাসী। আমরা সিটি কর্পোরেশনকে দেখি যে সারা বছর। বাবুল হোসেন, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়িতে 3 দিনের ভারী বৃষ্টিতে কয়েকটি স্থানে পাহাড় ধসে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে বাড়ছে চেঙ্গি ও মাইনি নদী সহ স্থানীয় সব খাল ও ছড়ার পানি। রবিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা রাঙামাটির লংগদু সড়কের ইয়োরাংছড়ি এলাকায় পাহাড় ধসে সড়কে মাটি ও গাছ উপড়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল। এছাড়াও জেলা সদরের শালবন, ভুয়াছড়ি, গুগরাছড়ি ও দীঘিনালা সড়কের ন্যান্সি বাজার এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হননি। এদিকে জেলার বিভিন্ন নদী, খাল ও ছড়ার পানি বেড়ে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল ডুবে গেছে। তবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জানান, বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে। কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। ঈদ ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে উচ্ছেদের পরও বসেছে অবৈধ দোকানপাট। এতে 14 কিলোমিটার পথে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও উল্টো পথে অটোরিকশা চলাচল করার কারণে দুর্ঘটনা বাড়ছে বলছেন যাত্রীরা। তবে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে চিহ্নিত পয়েন্টে অতিরিক্ত পুলিশ কাজ করবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। শেখ ফরিদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। মহাসড়কের এই 14 কিলোমিটার রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরও নতুন করে দখল করে বসেছে কিছু অসাধু ব্যবসায়ী।
যাত্রীরা বলছেন মহাসড়কে অবাধে উল্টো পথে চলছে নসিমন, ভটভটি, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও অটোরিকশা। এতে বাড়ছে যানজট। যানজট লাগে উল্টো রিকশার জন্য। দেখেন রিকশা কই রাখছে, রিকশাগুলো কোথায় লাগে সব উল্টা বিলি হাঁটে, মানুষের যাওয়ার রাস্তা থাকে না। এদিকে যানজটের পাশাপাশি ছিনতাই ও ডাকাতির শঙ্কার কথাও জানান পরিবহন চালক ও যাত্রীরা। রাস্তার দোকানদারি অনেক দোকানদার করতেছে, এর জন্য আমরা খারাইছি ভাই। এখানে দোকানদারি মাত্র শুরু করে দোকানদার আছে ভাই। প্রত্যেকটা ফুটপাথ থেকে দৈনিক লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করতেছে, প্রতিদিন কেন তো আছেই, তার কোনো হিসাব নাই। তবে হাইওয়ে পুলিশ জানায় মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা রমজানের ঈদ যেভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় করতে পেরেছি, ইনশাআল্লাহ এই ঈদেও আমরা মানুষকে সেই সেবাটুকু দিয়ে যেতে পারব। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের চিহ্নিত পয়েন্টে অতিরিক্ত পুলিশ কাজ করবে বলে জানায় সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, ৭১। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানাতে সোনারগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ফরিদ, 14 কিলোমিটার পথে যে যানজটের আশঙ্কা রয়েছে, এ বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? হাইওয়ে পুলিশ কি জানিয়েছে এ বিষয়ে? তিশা, ধন্যবাদ আপনাকে। কাশপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এই 14 কিলোমিটার রাস্তায় মহাসড়কের যানজট নিরসনের লক্ষ্যে সম্প্রতি স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কের অবৈধ স্থাপনা মোগরাপাড়া চৌরাস্তা থেকে কাশপুর সেতু পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের এক সপ্তাহ না পেরোতেই কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়া আবারও এখানে অবৈধ স্থাপনা বসেছে। এতে মহাসড়কে ঈদে গড়মুখ মানুষের জন্য যানজটের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এই মহাসড়কে উল্টা পথে যে অবৈধ পথে অটোরিকশা, সিএনজি চলছে। এছাড়াও রয়েছে মদনপুর এলাকায় অবৈধ বাস স্ট্যান্ড। এরপরে দেখছেন যে করে রাখা হয়েছে বাস ঢাকা থেকে আসে, তারপরে এই স্ট্যান্ড করে রাখা হয়েছে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে হাইওয়ে পুলিশ বলছেন যে তারা মহাসড়ককে যানজট মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ কাজ করবে। তিশা। ফরিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শেখ ফরিদ। আশুলিয়ায় চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, খানাখন্দ ও অটোরিকশার দৌরাত্মে এবারের ঈদে প্রায় 20 কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা রয়েছে। এর উপর যোগ হয়েছে পশুবাহী ট্রাক ও ঘরমুখ মানুষের বাড়তি চাপ। তবে প্রকল্প পরিচালক ও হাইওয়ে পুলিশ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। বিমানবন্দর থেকে শুরু হওয়া ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের এই চিত্র নবীনগর, চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের। প্রতিনিয়ত যানজট বিড়ম্বনায় থাকা এই সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দের। এতে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে আতঙ্কে আছেন এই পথের যাত্রীরা। নবীনগর, চন্দ্রা, বাইফেল, আবদুল্লাপুর এই রাস্তাটার বেহাল অবস্থা। সামনে যে ঈদ আসতেছে, এতে গাড়ি চলাচল বিঘ্ন হবে, জনগণ এদিক সেদিক যাইতে পারবে না। এটা সবসময় জ্যাম পোহাতে হয়, গত ঈদেও অনেক জ্যাম পোহাতে হয়েছে। তো এইবারও আরো বেশি হয়তো বা হবে, কারণ ফ্লাইওভারের কাজ এইদিকে আরো বেশি চেপে আসছে। প্রচুর পরিমাণ জ্যাম হবে, যেমন ধরেন গরু ট্রাকগুলো আসবে, তারপরে বাইরের গাড়িগুলো তো আসবেই। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তার জন্য একটু মেরামত করার ব্যবস্থা করে। পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন ঈদে পশুবাহী ট্রাক ও শিল্পাঞ্চল অধ্যুষিত যাত্রীদের নিয়ে তীব্র যানজটের শঙ্কা রয়েছে পরিবহনগুলোর। এগুলো তো পরিষ্কার করার দরকার, এগুলো রাস্তাটা মেরামত করার দরকার। এগুলো না করলে তো অটোমেটিক দাম আরো বেশি বৃদ্ধি পাবে। অনলাইন হয়ে গেছে, ওখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু এই আপনার ভাঙ্গাচুরা যেখানে আছে, তারপরে হচ্ছে আপনার ডাইভেশন দেওয়া আছে,
এগুলো নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, জাম হচ্ছে। চলাচলের জন্য এই রাস্তাটা একবারে অযোগ্য হয়ে গেছে। আমরা গাড়ি চালাই তো বিপদে পড়তেছি, 2 নাম্বার হলো মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নাই এখানে কোনো। আমাদের জন্য যদি আলাদা লেন করে দেয় তাহলে আর কি আমাদের সুবিধা হবে ভাই। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প পরিচালক ও হাইওয়ে পুলিশ সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। যেখানেই প্রয়োজন হচ্ছে সেখানেই আমরা মেরামত কাজ করতেছি। আমাদের টিম দিনরাত কাজ করতেছে। আমরা হয়তো এই ঈদ যাত্রায় জনগণের ভোগান্তি নির্বিঘ্ন করতে পারবো না, আমরা হয়তো একটা রিজনেবল পর্যায়ে, সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো। রাস্তায় যদি কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে সেটাকে মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের লোকজন হলো প্রচুর পরিমাণ আমাদের ডেপ্লয়মেন্ট আছে। প্রতিদিন এ দুটি সড়কে উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন চলাচল করলেও ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। শারমিন স্বপ্না, ৭১। মাদারীপুরে ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ঢালাই সিমেন্টের কার্যকারিতা নিয়ে এক্সপার্ট মিট অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রকৌশলীরা অংশ নেন। ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যা ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যে কোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানায় বক্তারা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই এর ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রা শুরু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট এবং সুপার ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম নাহার ইলেকট্রনিক্স। ভাঙ্গাবাজার ৩ পট্রিতে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য সামগ্রী। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম ও নাহার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী।